ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল, খুব গায়ে লেগেছে, আমার নামে মামলা পাঠিয়েছে। আমি তোর মামলা তুই রাখ, পারলে আমাকে অ্যারেস্ট করে দেখা। বুঝতে পেরেছেন? আমি আমি দালালকে দালাল বলেছি, ওদের গায়ে লেগে গিয়েছে। এরা এই জোট চুরি করতে 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 দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন? আপনার বাড়ির কেউ যদি মারা যায়, যদি মর্গে থাকে, এই জোচ্চোরেরা, এই ধান্দাবাজেরা, এই বর্বরেরা, সেই বাড়ির মহিলাটা যদি এসএসকেএম এর মতো জায়গায় পৌঁছে যায়, হয়তো কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন যে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে, আপনাদের এলাকার এমপি কে প্রশ্ন করবেন যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছত্র ছাই থেকে সন্দীপ ঘোষরা কিভাবে তার সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতো তোমরা জানতে না? জিজ্ঞাসা করবেন। এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে? এসএসকেএম এর আপনারা খবর দেখেননি নাকি? এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে, সেটা একটা পাঠ। তার ধিক্কার নিন্দা জানাচ্ছি, সারা রাজ্যের মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। সাথে সাথে এটাও ভাবুন এরা কোন লেভেলে পৌঁছেছে, মানে অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে। এসএসকেএম এ যে সমস্ত মর্গে মহিলারা থাকতো, মৃত মহিলা মানে জীবিত নয়, মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো। ওই নোংরামির ভিডিও করে ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। ভাব, হ্যাঁ, এটা আমার কথা বলছি না, আমি বানিয়ে বলছি না। দেখুন এত মিডিয়া আছে, আমাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। সার্কাসের বাঘের পিঠে চেপে থাকলে খুব ভালো লাগে না, তালি দেয় সবাই। আর বাঘের পিঠ থেকে যদি পড়ে যায় কি করে, বুঝতে পেরেছেন তো? ঠিক আমার দশা ওই। আমাকে ডকুমেন্টস, উইথ ডকুমেন্টস আমার কাছে আছে বলে বলছি। এরা কি করেছে? এরা মৃতদেহকেও ছাড়েনি, তার সাথেও নোংরামি করেছে। এরা কি করেছে? লাশ, মরা লাশকে এরা বিক্রি করেছে। এদের দুরবস্থা কোথায়, বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে। কারণ একটা কথা মাথায় রাখুন, প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে, মহিলা আছে। একটা অন্যায় তিলোত্তমার সাথে, ওই মহিলা ডাক্তার দিদির সাথে যে অন্যায় হয়েছে, তারপরে এরা কথা বলে, এরা বড় বড় কথা বলে। আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে সিবিআইয়ের হাতে আনা আছে তা না আছে। আমি অভিষেক বাবুকে বলতে চাই, সিবিআই কতদিন পরে কেসটা পেয়েছে? প্রায় 48 ঘন্টা পরে নাকি 3 দিন, 72 ঘন্টা পরে কেস পেয়েছে। তো এই 72 ঘন্টায় সন্দীপ ঘোষ কি আপনার পিসির পুলিশ কভার ডেকেছে না কটা? আর বরঞ্চ এই 72 ঘন্টার মধ্যে বা এই এক সপ্তাহের মধ্যে সকালে সন্দীপ ঘোষ চাকরি ছাড়লে আপনার পিসি তাকে গিফট হিসাবে, সারপ্রাইজিং পোস্টিং হিসাবে, প্রাইজ পোস্টিং হিসাবে অন্য জায়গায় পাঠাচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়? তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকের বাড়ি কি আছে? মহিলা সদস্য আছে। প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোন পশুবৃত্তির কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের? কাদের ভাই? আপনাদের, আমাদের। তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, আমি আগের দিনও বলেছিলাম, আজকে আমি বলছি। এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলুক, ভালো কথা। যদি আপনারা ঘুমিয়ে পড়েন, ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন, সেই লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায়, তাহলে এই মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিনে আমার তিলোত্তমার বোনের সাথে যেটা হয়েছে, বাংলার কুলামের সাথে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে, আশা করছি। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি, তো দেখবেন আস্তে আস্তে মামলা ঠান্ডা করে চলে যাবে। অনেক মামলা আমরা দেখলাম, তাই আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আপনারা শুনতে তো অনেকের গাজালা করতে পারে। আচ্ছা, গাজালার কথা বলে কারো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, একটু গাজালা করতে পারে। আফরাজুলের কথা শুনেছিলেন? মালদার এক শ্রমিক রাজস্থানে কাজে গিয়েছিল, তাকে কি করেছিল? পিটিয়ে পুড়িয়ে দিয়েছিল, জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। তার কেসটা এখন কোন স্টেজে আছে আপনারা জানেন? কেউ জানে না।
তৃণমূলের নেতাও জানে না। আমি এখানকার যিনি বিধায়ক মহাশয়, সম্মানীয় বিধায়ক মহাশয়, এখানকার যিনি এমপি মহাশয়, সম্মানীয় পার্থদা, তাকেও জিজ্ঞাসা করবেন, উনিও জানে না। কিন্তু ভোটের সময়ে এই পার্থ দ্বারা, এই আপনার এলাকার বিধায়কেরা, এই ফিরহাদ হাকিমেরা, এই মমতা ব্যানার্জি, ওর জন্য কত মায়া কান্না কাঁদছিল বলুন তো। আফরাজুল আমাদের ছেলে, আফরাজুল আমাদের ছেলে। আমি আপনাদের বলে যাই, এটা এখন মেন স্ট্রিম থেকে শুরু করে অনেক মিডিয়ার লোকজন আছে। আমি নওশাদ যদি একটা ভুল কথা বলে, নওশাদকে মামলা দিতে ছাড়বে না, কিন্তু এটা মাথায় রাখবেন। ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল, খুব গায়ে লেগেছে, আমার নামে মামলা পাঠিয়েছে। আমি তোর মামলা তুই রাখ, পারলে আমাকে অ্যারেস্ট করে দেখা। বুঝতে পেরেছেন? আমি দালালকে দালাল বলেছি, ওনাদের গায়ে লেগে গিয়েছে। তো কথা হচ্ছে, আমি যদি একটা অসত্য কথা বলি, আমাকে এটা ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। আর আমি অসত্য কথা বলার জন্য রাজনীতির মঞ্চে আমি দাঁড়াবো না। আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আমি এটুকুই বুঝি, দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানো যায় না। ওরা দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানোর চেষ্টা করবে, আমরা সুগন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢেকে দেব। আপনাদের বলি, এই আফরাজুলের মামলা, আফরাজুলের পরিবার কি দেখতে হচ্ছে। ওই আপনারা আমরা মিলে যে চাঁদা দিয়েছিলাম না, যার যত ইচ্ছা গিয়েছিল আফরাজুলের পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, আর সরকার 2-3 লাখ টাকা না কত ক্ষতিপূরণ দিয়েছিল, সব কেসে চলে যাচ্ছে। আজকে মামলা কি হচ্ছে কেউ জানি না আমরা, কিন্তু আফরাজুলের পরিবার সঠিকভাবে জানে না। হয়তো পড়াশোনায় কম, খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা স্টেট নয়, প্রতিটা পাড়া থেকে শুরু করে দেশের পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকারকে আমরা যদি উকিল চাই, সরকারকে দিতে বাধ্য। আমার আফরাজুলের পরিবার যদি এটা জানতো, নিজের টাকা খরচ করে উকিল লাগাতে হতো না। শুধু উকিল নয়, যাতায়াত থেকে শুরু করে সবটাই খরচ হয়ে যাচ্ছে। তাহলে ওখান থেকে আমরা সরকারের উকিল পেতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঠিকঠাক আমরা পাচ্ছি না, বা সহযোগিতা রাজ্য সরকার করছে না। আমার এই এত কিছু বলার কারণটা হচ্ছে, দেখুন, যদি আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারি, আপনাদেরকে বলে রাখছি যে আমরা হতাশার মধ্যে দিয়ে আজকে চলছি, আগামী দিনে আরো বেশি হতাশার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাব। তাই অনুরোধ করছি আপনাদেরকে, এখানে দাঁড়িয়ে বলছি, শুধু মাদ্রাসা নির্বাচন বলে বলছি না, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, আমি আপনাদেরকে জবাবদিহি করব না বা কিছুই বলবো না। শুধু এতটুকুই অনুরোধ, আপনাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই আমডাঙ্গার বুকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আগামী দিনে কোনো কারো ছেলে না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের সকলের পৃষ্ঠপোষক, আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে একটা কথা বারবার বলে, যেখানেই যাবি সুযোগ পেলে একটা কথা বলবি, ভ্যানওয়ালার ছেলে হোক আর ডেলেভার হোক, জুতো সেলাই করে তার সংসার চলে যেই হোক, আর আপনার চাষবাস করে চাষি হোক, কারো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলের অর্থের অভাবে আপনি পড়াতে পারছেন না, নির্দ্বিধায় আপনারা আমাদের আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তুলে নেবে। এটা বলেছি বলে আপনাদের ভোট দিতে হবে এটাও ব্যাপার না, বলে যায় আপনাদের ভোট না দিলেও বুঝি প্রকাশ্য যদি আমাদের সমালোচনা করেন, তারপরেও যদি আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থের অভাব হচ্ছে, যোগাযোগ করবেন। এটাও বলে যাচ্ছে, এখানের মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে আমাদের এখানে বাজারের চায়ের দোকানে তৃণমূলের বন্ধুরাও থাকতে পারে, তাদের ভালো লাগে তৃণমূলের আইডিওলজি, তারা দল করেন, কিন্তু অনেক গরিব মানুষও আছেন, তাদের ছেলেপুলেরাও কিন্তু সঠিকভাবে জায়গায় অর্থের অভাবে যোগাযোগ পাচ্ছে না বা ভর্তি হতে পারছে না। আমি সেই সমস্ত তৃণমূলী বন্ধুদেরও বলবো, আপনারাও গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের পরিচয় গোপন থাকবে। আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আব্বাস সিদ্দিকী তুলে নেবে আমাদের ভাইজান। আমরা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ চাইছি, আমরা হানাহানি মারামারি মুক্ত সমাজ চাইছি, আমরা এই ফিতনা ফাসাদ মুক্ত সমাজ চাইছি। আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার? শিক্ষা। শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না। তাই বন্ধুগণ, এই যে দেখছেন না, কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেব, বলেছিল না, সিএ নাম দেখিয়ে ভোট চাইছিল না। আর আমি কি বলেছিলাম, সিএ এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে? চ্যালেঞ্জ করে গিয়েছিলাম, কোনো মাইল লাল দেখাতে পেরেছে? কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল?
কি বলেছিল ভাষণ দেওয়ার সময়? বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে। ওই নামটা কি? বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার বারাকপুরের, ও কোন দলে কখন থাকে বোঝা মুশকিল, কোন দলে কখন থাকে বোঝা মুশকিল। সকালে তৃণমূল, ব্রেকফাস্ট করছে তৃণমূল, আর না ডিনার করছে বিজেপি হয়ে, মধ্যখানে তো অনেক পার করে দিচ্ছে। তো ওনারা ভয় দেখাচ্ছেন কি এনআরসি করে নাকি সিএ করে নাকি মুসলমান তাড়িয়ে দেবে, আর মমতা ব্যানার্জির দলের এসে পার্থবাবুর এসে মলম লাগিয়ে কি বলছে এনআরসি সিএ হতে দেব না, তাই না? আর আমি কি বলেছিলাম, কারো মায়ের লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখাক। এই তো 24 সালে ভোটের সময় এই নোটিফিকেশন করে দিয়েছে, কটা মুসলমানকে তাড়িয়েছে? শুধু ভয় দেখানো হয়েছে। খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা, আমরা ভয় পেয়ে গেছি। কেন? আমরা পড়েছি কি? আমরা পড়েইনি তোটা। হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে, ইংলিশ আছে, বাংলা ভার্সন পাবো না। বাংলায় আমরা ঠিক করে পড়তে পারি না, সে জায়গায় আমাদের দুরবস্থা। এটা আমি আমার কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। ইংলিশ তো কিভাবে পড়বো? সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি। তো আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনি পরিত্রাণ পেতে চান, আপনার সাথে দ্বিচারিতা হবে না, আপনার সাথে অন্যায় হবে না। যদি মনে করেন যে আপনি অন্যায় আপনার সাথে হবে না, মাথা তুলে বাঁচবেন, আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন, তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি শিক্ষিত হবেন। দুর্ভাগ্যের বিষয়, এখন আমি শিক্ষা অর্জন করব না, আমার ফ্যামিলিটাকে চালাবো। ভাই, আমি যদি এখন স্কুলে যাই, আমার ফ্যামিলিটাকে চালাবে? এখানে যারা আছেন কি করতে হবে? আমাদের প্রজন্মকে তো শেষ করে দিয়েছে। আমরা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের পরের প্রজন্ম না হয় তার জন্য কি করতে হবে? আমাদের বাড়ির যে ফুটফুটে সন্তানগুলো আছে, যারা যখন যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং ওই মিড ডে মিল খাওয়া শুধু নয়, জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে 3-4 বাচ্চাগুলোকে সব শেষ করে দিচ্ছে। ওই এমপি এমএলএরা জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে, এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে? দাঁড়িয়ে যাবে, এখানে মামলা করে দেবে। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে নামডাঙ্গার মানুষেরা। যার বাড়ির বাপের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না, হবে না। নদিয়া জেলায় 1 কাঠা জায়গার জন্য 7 লাখ টাকা 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর এই উত্তর 24 পরগনায় আমডাঙ্গাতে রাস্তা হাইওয়ে সম্প্রসারণের জন্য মাত্র কারো 10 শতক 12 শতক জায়গায় 25,000 টাকা হাতে গুঁজে দিচ্ছে। তাহলে মামলা করে দেবে তো? তাহলে এটার খাওয়া হবে? বুঝতে পারছেন না কেন অশিক্ষিত করে রাখছে আপনাকে আমাকে? কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে? যে কোশ্চেন করতে পারবে না। আপনারা জানেন তো আপনাদের হাইওয়ের কি সমস্যা? কাজ শুরু হয়েছে না এখন হয়নি? হচ্ছে, কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে। নদিয়া জেলায় পাশেই তো আপনাদের নদিয়া 1 কাঠা জায়গা ক্ষতিপূরণী বাবদ কেউ 7 লাখ 8 লাখ টাকা পেয়েছে। আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি, 10 জায়গা তো কারো 25,000 35,000 হাতে ধরে দিয়ে ভয় দেখাচ্ছে। কেন? ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদিয়াকে এত পাবে আর আমডাঙ্গা এত কম পাবে? ওইটা বলে দেয়নি তো। একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে, এরিয়ায় এটা হবে আর রুরাল এরিয়ায় এটা হবে ক্ষতিপূরণ। তাহলে ওরা যদি ওইটা পায়, আপনারা না, তাহলে লুট যাচ্ছে মধ্যখান থেকে। এই লুটটা ধরবে কে? আপনিকে আমি ধরবো? আপনার আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে। আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার, তাহলে আপনি আর পেন তুলে কিচ্ছু লাভ হবে না। খারাপ ভাবে নেবেন না, ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে। এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে, আমি বলবো হ্যাঁ ডিবেটে আসুন। অনেকে বলবে অ্যাডাল্ট এডুকেশন আছে, সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে না, এই যদি অ্যাডাল্ট এডুকেশনে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায়, ওর সংসার চলবে না। ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে। তো আপনাদের কাজ কি হবে? আপনাদের ছেলের হাতে পেনটা তুলে দিতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক না হলে ওই ভয় আর ভোটটা নিয়ে চলে যাবে।